1988 সাল নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে একটা বিমান ছেড়েছিল। প্যান অ্যাম ফ্লাইট 103 ফিরছিলেন, আবার কেউ বা কাজের জন্য যাচ্ছিলেন, কিন্তু কেউ জানতো না সেই দিনটা তাদের জীবনের শেষ দিন। বিমানটা যখন স্কটল্যান্ডের আকাশে ঠিক লকারবি নামের একটা ছোট্ট শহর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন হঠাৎই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে মাঝ আকাশে। বিস্ফোরণের শব্দ এতটাই প্রবল ছিল যে মাইলখানিক দূরের লোকজনও সেটা শব্দ পেয়ে থমকে গিয়েছিল। বিমানটা আকাশেই ভেঙে পড়ে যায়, আর বিশাল একটা অংশ এসে পড়ে এটা 270টি পরিবারের চিরস্থায়ী শোক। আর এই শোক থেকেই জন্ম নিয়েছিল একটা বিশাল প্রশ্ন, কে করলো এই কাজটা, আর কেনই বা করলো? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই কেউ কেউ এগিয়ে এলেন, যেমন একজন পিতা, ডক্টর জিম সয়ার। এ তো ছিল প্রথম দিনের ঘটনা। এরপরে যা শুরু হলো তা ছিল দীর্ঘ এক লড়াই। চলুন পরের পর্বে আমরা জানবো কিভাবে এই তদন্ত শুরু হলো আর কি বা অভিযোগ উঠল। 1988 সালে 21শে ডিসেম্বর লকারবি শহরে বিস্ফোরণের পর স্কটল্যান্ড, আমেরিকা আর গোটা বিশ্ব থমকে গিয়েছিল। সবাই জানতে চাইছিল কারা এর পিছনে, কে বা কারা এত নির্দোষ মানুষকে মেরে ফেললো। আর এরপরে তদন্ত শুরু হলো। প্রথম দিকে ব্রিটিশ আর আমেরিকান গোয়েন্দারা তদন্ত শুরু করেন। প্লেনের ধ্বংসাবশেষ থেকে পোড়া লাগেজ সবকিছু মিলিয়ে যায় শুধুমাত্র একটা শক্ত গঠন সামনে আনতে। শেষমেশ 1991 সালে 2 লিবিয়ান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের মধ্যে একজন ছিলেন আবদেল বাসেত আল মেগরাহি। আর এই যে আবদেল বাসেত, তিনি ছিলেন লিবিয়া সংস্থার একজন গোয়েন্দা অফিসার, আর আরেকজন ছিলেন খালিফা ফিমাহ। আর এই দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা স্কটল্যান্ডের একটা বিমানবন্দরে, কিন্তু এখানে একটা সমস্যা ছিল, তখন লিবিয়া ছিল পশ্চিমা বিশ্বের কাছে একটা শত্রু রাষ্ট্র। সে কারণে এই দুজনকে বিচারের জন্য ব্রিটিশ বা আমেরিকান আদালতে হাজির করানোই একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তখনকার লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফি, তিনি প্রথমে এই দুজনকে হস্তান্তর করতে অস্বীকার করেন, আর এই নিয়ে শুরু হয় আন্তর্জাতিক চাপ। শেষমেশ 1999 সালে এক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই দুজনকে হস্তান্তর করা হয়, কিন্তু বিচারের স্থান হিসেবে বেছে নেওয়া হয় নেদারল্যান্ডস, আর আদালত পরিচালিত হয় স্কটিশ আইন অনুযায়ী। এরপরে 2000 সালে শুরু হয় বিচার চলে প্রায় 8 মাস। সব সাক্ষ্য প্রমাণ, রিপোর্ট, গোয়েন্দা তথ্য আর যুক্তির ভিত্তিতে শেষমেশ 2001 সালে আদালত সিদ্ধান্তে আসে আবদেল বাসেত আল মেগরাহি ইনি দোষী, আর খালিফা ফিমাহকে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয় এবং মেগরাহিকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু এখানেই প্রশ্ন শুরু হয়। অনেকে বলেন এই মামলাটা ছিল রাজনৈতিক, যাকে দোষী বলা হলো সে কি ছিল আদৌ আসল অপরাধী? আর ঠিক এই প্রশ্নটাই তুলেন ডক্টর জিম সয়ার, যার মেয়ে ফ্লোরা এই বিস্ফোরণে মারা যান। তিনি নিজেই বলেন, কোনো নির্দোষ লোক যেন সাজা না পায়, সেটা আমি কখনোই চাই না। চলুন পরের পর্বে আমরা জানবো কিভাবে ডক্টর জিম সয়ার নিজে এই তদন্ত নিয়ে অনুসন্ধান শুরু করেন। আমরা সবাই জানি একটা সন্তান হারানো কোনো মা বাবার পক্ষে সবচেয়ে বড় কষ্টের। আর সেই কষ্টটা যদি অর্ধেক জানার মধ্যেই সীমাবদ্ধ থাকে, মানে যখন জানা যায় হ্যাঁ সে মারা গেছে, কিন্তু কেন মারা গেছে তার সঠিক কোনো উত্তর যখন না পাওয়া যায়, তখন সেই কষ্টটা এক অন্যরকম রূপ হয়ে দাঁড়ায়। আর ঠিক এই অবস্থায় পড়েছিলেন ডক্টর জিম সয়ার। তিনি একজন স্কটিশ চিকিৎসক ছিলেন, আর 23 বছরের মেয়ে ফ্লোরা ছিল প্যান অ্যাম ফ্লাইট 103-তে, যে মারা গিয়েছিল লকারবি বিস্ফোরণে। প্রথম দিকে তিনি অন্য অনেক পরিবারের মতোই ভেবেছিলেন, দোষীকে ধরা হয়েছে, বিচার হয়েছে, এবার শান্তি পাওয়া উচিত। কিন্তু একটা সময় পরে তিনি দেখতে পেলেন মামলার ভিতরে অনেক কিছু মিলছে না। ডক্টর সয়ার বলতে থাকেন, কিছু বিষয় আছে যেগুলো আমি একজন চিকিৎসক হিসেবেই বুঝতে পারছি, এখানে কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে। আর তাই তিনি নিজে তদন্তের রিপোর্ট পড়তে শুরু করেন। বিচার চলাকালীন উপস্থিত প্রমাণগুলো ঘেঁটে ঘেঁটে তিনি দেখেন মেগরাহির বিরুদ্ধে যে সাক্ষ্য ছিল তার সাক্ষ্যে কতটা ফাঁক ফোকর সেটাও খুঁজে পান। যার দোকান থেকে লাগেজ, জামা কাপড় কেনা হয়েছিল, সেই দোকানের বক্তব্য সময়ের সাথে সাথে বদলে যাচ্ছিল। প্লেনের যে অংশে বিস্ফোরণ হয়েছিল সেটার টুকরো খুঁজে পাওয়া আর সেটাকে মিলিয়ে বলা, এসবেও অনেক সন্দেহজনক অসঙ্গতি ছিল। আর সবচেয়ে বড় কথা, এই মামলায় অনেক কিছু গোপন রাখা হয়েছিল এবং এটাও বলেছিল জাতীয় নিরাপত্তার কারণে কিছু প্রমাণ জনসমক্ষে প্রকাশ করা যাবে না। তখন ডক্টর সয়ার বুঝলেন এই মামলার ভিতর একটা রাজনৈতিক খেলা চলছে। তারপর তিনি নিজের প্রশ্নেই থেমে থাকেননি, তিনি শুরু করেন ব্যক্তিগত অনুসন্ধান।
বিভিন্ন সাংবাদিক, তদন্তকারী, এমনকি লিবিয়ার মানুষজনদের সাথেও তিনি যোগাযোগ করেন। তিনি বিশ্বের নানা প্রান্ত থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করেন, আর একে একে খোলসা হতে থাকে এমন কিছু তথ্য যেগুলো নিয়ে সহজেই প্রশ্ন তোলা যায়। মেগ্রাহি কি আসলে অপরাধী ছিলেন? ডক্টর জিম সয়ারের এই একটা অনুসন্ধান, এই একটা লড়াই, এটাই পরবর্তীতে তৈরি করে সেই বিখ্যাত ডকুমেন্টারির মূল ভিত্তি। চলুন পরের পর্বে আমরা জানবো তিনি কি কি তথ্য সামনে আনেন আর কিভাবে গড়ে ওঠে লোকারবি এ সার্চ ফর ট্রুথ নামের এই সিরিজটি। 1994 সালে একটা ডকুমেন্টারি তৈরি হয়। লোকারবি এই ডকুমেন্টারিতে উঠে আসে বিকল্প ব্যাখ্যা, যেখানে বলা হয় হামলার পেছনে ইরান আর সিরিয়া ভিত্তিক গোষ্ঠীগুলির হাত থাকতে পারে। সিরিয়ার সাহায্যে একটি প্যালেস্টাইন গ্রুপ এই হামলা চালিয়েছিল, আর পশ্চিমা দেশগুলো রাজনীতি করে সেই বিষয়টি চাপা দেয়। আর আশ্চর্যের একটা ঘটনা কি জানেন? এই ডকুমেন্টারিটা ব্রিটিশ টেলিভিশনে প্রচারের আগেই ব্যান করে দেওয়া হয়। অনেকেই বলেন এটা ছিল সত্য বলার চেষ্টাকে থামিয়ে দেওয়া। এরপরে ডক্টর সোয়ার নিজে কলম ধরেন। তিনি লিখেন, দ্য লোকারবি কেস, এ ফাদার সার্চ ফর জাস্টিস। মেগ্রাহিকে দোষী প্রমাণ করার জন্য কি যথেষ্ট প্রমাণ ছিল? সেই সাক্ষীরা যারা সাক্ষী দিয়েছিলেন তারা কতটা বিশ্বাসযোগ্য ছিল? তদন্তে কি রাজনৈতিক চাপে অনেক তথ্য বাদ দেওয়া হয়েছিল? এই বইয়ে তথ্যভিত্তিক, যুক্তিসম্মত, সুগঠিত বিশ্লেষণ ছিল। আর এই বইটা পড়ে অনেকেই ভাবতে বাধ্য হন, আচ্ছা এতদিন আমরা যা জানতাম সেটা কি পুরোটা সত্যি ছিল নাকি মিথ্যা? এই বই প্রকাশের পরে সোয়ারের বিরুদ্ধে প্রচন্ড সমালোচনা শুরু হয়। মিডিয়া, সরকার, অনেকে তাকে ষড়যন্ত্র তথ্য প্রচারকারী বলেও অপবাদ দিতে থাকে। কিন্তু সোয়ার থামেননি। তিনি বলেন, আমি একজন ডাক্তার, আমি মিথ্যা চিকিৎসা দেই না। ঠিক তেমনি একজন মানুষ মিথ্যা দোষী হিসেবে জেলে থাকুক, আমি তা মেনে নিতে পারি না। আমি শুধু চাই সত্যিটা বেরিয়ে আসুক। ভাবুন, একজন বাবা যিনি শুধু বিচার চাইতেন, কিন্তু পরে বুঝলেন যে পুরো বিচার প্রক্রিয়াটাই হয়তো ভুল পথে চলছে। চলুন পরের পর্বে আমরা দেখব এই দীর্ঘ পথ পেরিয়ে কিভাবে তৈরি হয় লোকারবি এ সার্চ ফর ট্রুথ নামের এই ডকুমেন্টারি। একটা সত্য যদি বছরের পর বছর ধুলোয় পড়ে থাকে, তাও একদিন আলোয় আসবেই। আর সেটাই হলো 2025 সালে, যখন প্রকাশ পেল লোকারবি এ সার্চ ফর ট্রুথ নামের এই সিরিজটি। বিবিসি এবং স্কাই স্টুডিওস মিলে এই প্রজেক্ট তৈরি করেন। এই সিরিজে ছিল বাস্তব ঘটনার রেকর্ডিং, ডকুমেন্টস ও সরকারি ফাইল, সাংবাদিক, আইনজীবী ও গবেষকদের সাক্ষাৎকার এবং ডক্টর সোয়ারের ব্যক্তিগত নোট ও চিঠিপত্র। ডকুমেন্টারি সিরিজটা প্রকাশের পর শুধুমাত্র যুক্তরাজ্যে না, বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়। অনেকেই বলতে থাকেন, আমরা যেটা জেনেছিলাম সেটা পুরোটা সত্য ছিল না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই প্রশ্ন, লোকারবির মূল অপরাধী কি আদৌ ধরা পড়েছিল? অনেকে আবার দাবি করেন আদালতের পুরনো রায়গুলো আবার নতুন করে পর্যালোচনা করা উচিত। ডক্টর সোয়ারের কথা ছিল, আমি চাই না একটা মিথ্যা গল্পকে ইতিহাসে সত্য বলে লেখা হোক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর কমেন্টে অবশ্যই লিখুন আপনি কি মনে করেন মেগ্রাহি আসল দোষী ছিলেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন সত্যভিত্তিক গল্প এখানেই শেষ নয়। দেখা হচ্ছে আরেকটা সত্যের সন্ধানে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার। इस हादसे में मरने वालों की गिनती खत्म ही नहीं हो रही।